আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী জনাব খলিলুর রহমান অতি সম্প্রতি ভারত সফর করে এসেছেন। তার সফরকে কেন্দ্র করে সরকারের ভিতরে এক ধরনের উত্তেজনা ছিল এবং আমাদের দেশে যারা রাজনীতি সচেতন ব্যক্তি তার অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে আসলে এই সফরে বাংলাদেশ কী পাবে, ভারত কী পাবে। ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কে টানাপোড়েন চলছিল শেখ হাসিনার পতনের পর, সেটির কোনো দফারফা হবে কিনা এবং এই সফরের মাধ্যমে ভারত বাংলাদেশের সঙ্গে আসলে কী সম্পর্ক স্থাপন করতে চায়, শেখ হাসিনার ভবিষ্যৎ কী, আওয়ামী লীগের ভবিষ্যৎ কী, সেই বিষয়গুলো নিয়ে যারা উদ্বিগ্ন ছিলেন তারা রীতিমতো হতাশ হয়েছেন। এর কারণ হলো যে সফরটি হয়েছে সেই সফরটি একেবারে গতানুগতিক। এটিকে আমরা অনেকটা স্যাটায়ার করে বলতে পারি আনাকুম জানাকুম। তার যাওয়ার দরকার ছিল, তিনি গিয়েছেন, আর তার সফর শেষ করে বাংলাদেশে আসার দরকার ছিল, তিনি এসে গেছেন। এর বাইরে কিছু বোগাস কথাবার্তা শুনতে পাচ্ছি। এই সফরে যারা সঙ্গে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে শেখ হাসিনার অপাঙ্ক্তেয়, এটা নিয়ে আলোচনা করার মতো কিছু নেই। নো মোর শেখ হাসিনা, বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার কোনো গ্রহণযোগ্যতা, কার্যকারিতা কোনো কিছুই নেই, এটা কেউ কেউ বলার চেষ্টা করছেন। এরপর অনেকে বলার চেষ্টা করছেন যে পররাষ্ট্রমন্ত্রীর সফরের পরই জনাব তারেক রহমান সাহেব তার প্রথম যে ঐতিহাসিক বিদেশ সফর সেটি তিনি ভারত দ্বারা শুরু করবেন। তো এটি নিয়ে যখন একেবারে ফেসবুকে বা সামাজিক মাধ্যমগুলোতে নানা রকম বিতর্ক তৈরি হলো, তখন বিএনপির পক্ষ থেকে বলা হলো যে না, এটা মিথ্যা কথা এবং এই ধরনের কোনো সম্ভাবনা তৈরি হয়নি বা এই ধরনের কোনো সিদ্ধান্ত সরকার এখনো পর্যন্ত নেয়নি। ভারত ভিসা বন্ধ করে রেখেছিল, বলা হচ্ছে যে ভারত ভিসা দেবে কন্ডিশনালি, যারা চিকিৎসা করার জন্য ভারত যেতে চায় সেই মেডিকেল ভিসা ভারত দেবে। কিন্তু এখনও পর্যন্ত এই খলিলুর রহমান সাহেব ফিরে আসার পর থেকে এখন পর্যন্ত ভারত যে বাংলাদেশকে ভিসা দিচ্ছে এটা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে না। যাদের খুব ভালো চ্যানেল আছে, সম্পর্ক আছে, ভারতীয় দূতাবাসের সাথে সম্পর্ক আছে, তারা অনেকে যাচ্ছেন চিকিৎসা করার জন্য। আর বেশিরভাগ মানুষ যারা ফ্রিকুয়েন্টলি ভারত ট্রাভেল করতেন তারা অনেকে যাচ্ছে না। আওয়ামী লীগের লোকও যাচ্ছে না, বিএনপির লোকও যাচ্ছে না। এর কারণ হলো কলকাতা, দিল্লি, আগ্রা, তারপর কাশ্মীর, এরপরে আজমির, এ সকল এলাকায় এখন বাঙালিরা, আওয়ামী লীগের লোকজন গিজগিজ গিজগিজ করছে। তো ধরুন কোনো একজন লোক তার নিতান্ত প্রয়োজনে সে কলকাতায় গেল, বা ধরেন আমি গেলাম, আমার কলকাতা যাওয়াটাই খুব প্রয়োজন দীর্ঘদিন ধরে। আমি 2018 সন থেকেই আসলে চিন্তা করছি আমি একবার একটু কলকাতাতে যাব, কিন্তু যাওয়া হয়নি। আগের আমলে যাওয়া হয়নি যে এয়ারপোর্টে গেলে শেখ হাসিনার লোকজন বাধা দিতে পারে, এয়ারপোর্ট থেকে ফেরত দিতে পারে। তো তখন সবাই লোকজন মনে করবে যে গোলাম মোল্লা রনির আসলে কোনো ক্ষমতা নেই, সরকারের সাথে তার সম্পর্ক অহিনুকূল সম্পর্ক, কাজেই তাকে একটা চাপ দিয়ে আসি যাব। তো ওই ভয়ে আমি আসলে এয়ারপোর্টে 2018 সনের পরে একবার বোধহয় 16 বা 17 সনে উমরা করার জন্য দেশের বাইরে গিয়েছিলাম। এরপরে আমি আসলে আর কখনো বাইরে যাইনি, এই এয়ারপোর্টে হেনস্থার ভয়ে। এতে করে কী হলো, আমার ব্যবসা বাণিজ্যে ক্ষতি হয়েছে। আর আমার ব্যবসা বাণিজ্য ক্ষতি হওয়া মানে এখন আমার যতটা না ক্ষতি, তার চেয়ে দেশের ক্ষয়ক্ষতি। এর কারণ হলো আমার এই ক্ষুদ্র জীবনে ব্যক্তিগতভাবে দুটো ডাল ভাত খাওয়ার জন্য যতটুকু সংস্থান দরকার সেটা তো আমার হয়ে গেছে। এখন আমি যা কিছু করব বা করতাম ব্যবসার জন্য, রাজনীতির জন্য, জাস্ট টু কন্ট্রিবিউট দ্য নেশন, ঠিক সেই জায়গাটা আপনি গিয়ে দেখুন এয়ারপোর্টে যে হেনস্থা হওয়ার ভয়, সেই ভয়ের কারণে আমার সেই ব্যবসা বাণিজ্য প্রত্যেকটা জিনিসই মাইনাসে চলে আসছে। 2 নম্বর হলো যে এখন যাচ্ছি না। যেমন আমার পাকিস্তান যাওয়ার খুব শখ ছিল এবং এখনও আছে, পাকিস্তান যাওয়ার শখ আছে, কিন্তু আওয়ামী লীগ জমানাতে কখনো পাকিস্তান যেতে পারিনি। বা ইরান যাওয়ার খুব শখ ছিল, যেতে পারিনি। ইরান গেলে আমেরিকা রাগ হবে, পাকিস্তান গেলে আওয়ামী লীগ রাগ হবে, এসে সেই ডিবি অফিসে ডাকাডাকি করতে পারে, নানা যন্ত্রণায়। কিন্তু অসাধারণ সুন্দর একটা দেশ আমার দেখা হয়নি পাকিস্তান।
এরপর এই যে কলকাতার কথা যেটা বলছিলাম, কলকাতা যাওয়ার আমার একটা খুব শখ। আমার একটা খুব মানে ছোট ছোট দুটো জিনিস আমার খুব কেনার ইচ্ছা। সেটা হলো, বলি আপনাদেরকে, একটা ভালো কাশ্মীরি শাল, নিজের পছন্দ মতো, মানে এই আমাদের বাংলাদেশে যা পাওয়া যায়, ইন্টারনেটে যা পাওয়া যায়, এটা না, আমার পছন্দ মতো একেবারে ঘুরে 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 একটা শাল কেনার আমার খুব ইচ্ছা। আমি কয়েকটা শাল কিনেছি, কিন্তু আমার ঠিক শেষ পর্যন্ত পছন্দ হয়নি। আরেকটা হলো, আমার একটা ভালো লাঠি কেনার খুব ইচ্ছা। আগে দেখেন ওই যে একটা জমিদারি একটা লাঠি থাকে, ওরকম আমি তুরস্কে গিয়ে খুঁজেছি, মক্কাতে খুঁজেছি, তারপরে মিশরে তন্ন তন্ন করে খুঁজেছি। এখন আমার ইচ্ছা যে কলকাতাতে বিভিন্ন যে জায়গা আছে যেখানে ব্রিটিশ জমানার অনেক পুরনো লাঠি পাওয়া যায়, কোনোটা হয়তো হাতের দাঁতের তৈরি, কোনোটা হয়তো কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, কোনোটা হয়তো কোনো দামি কাঠ দিয়ে তৈরি, এরকম অ্যান্টিক একটা লাঠি হাতে সবসময় থাকবে, বয়স হয়ে গেছে, এরকম একটা কেনার খুব শখ। এখন দেখা একটা নিষ্পাপ, মানে আমার এই বয়সে এটা কোনো কস্টলি কোনো জিনিস নয়, কিন্তু এটা আমার খুব শখ, কিন্তু আমি যেতে পারছি না। কেন যেতে পারছি না? যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আওয়ামী লীগের অনেকের সাথে দেখা হবে, অনেকে ছবি তুলবে, অনেক কথাবার্তা হবে। এখন তাদের সাথে তো আমার দীর্ঘদিনের সম্পর্ক আওয়ামী লীগের সঙ্গে। তো আমার সঙ্গে যদি জাহাঙ্গীর কবির নানক সাহেবের দেখা হয়, তারপরে অন্যান্য যে সকল শীর্ষ নেতা সেখানে রয়েছেন, আসাদুজ্জামান খান কামালের দেখা হয়, সবাই বলে হায় হায় হায়, বাংলাদেশ থেকে গোলাম মোল্লা রনি গেছে এই কলকাতাতে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করার জন্য। ইটস ভ্যারি ব্যাড। এই ভয়ে আমি আর এখন সেখানে যেতে পারছি না। এরকম বহু মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও যেতে পারছে না। এমনকি চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগের লোকজন এভাবে ভয় পাচ্ছে যে যদি হাসপাতালে গিয়ে কারোর সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে তো বাংলাদেশে আসলে মানে ডলা খেতে হবে, ইত্যাদি ইত্যাদি নানা কারণে। তো এই যে ভারতের সঙ্গে যে বাংলাদেশের আপনি গিয়ে ধরুন একটা সেন্সিটিভ সম্পর্ক, বা ওখানে আওয়ামী লীগের লোকজন আছে, সেই কারণে একটা সেন্সিটিভনেস তৈরি হয়ে গেছে এদেশের মানুষের মধ্যে। এটি দীর্ঘমেয়াদে আমাদের সবাইকে ক্ষতিগ্রস্ত করবে। সেই ক্ষতির থেকে রেহাই পাওয়ার জন্যে অনেকে আশা করেছিল যে খলিলুর রহমান সাহেবের ভারত সফরের মাধ্যমে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা সুরাহা হবে, বিএনপি আওয়ামী লীগের সম্পর্কে একটা সুরাহা হবে, রাজনীতিতে আওয়ামী লীগের ফিরে আসা, সেটা যে কোনো পর্যায়ে হোক, যে কোনোভাবেই হোক, এটা সুন্দর একটা পরিবেশ তৈরি হবে। কিন্তু বাস্তবে আমরা গিয়ে দেখলাম যে ভারতের পক্ষ থেকে কোনো কথা বলা হয়নি। এখানে জনাব খলিলুর রহমান সাহেব গিয়েছেন, যদি তার সঙ্গে নরেন্দ্র মোদীর একটা দেখা হতো, ইভেন তার সঙ্গে যদি শেখ হাসিনার দেখা হতো, তার সঙ্গে অজিত দোভালের দেখা হতো, তার সঙ্গে অমিত শাহের দেখা হতো, ওখানকার যারা পলিটিক্যাল যে সকল সাউথ ব্লক রয়েছে, নর্থ ব্লক রয়েছে, তাদের সঙ্গে তার দেখা হতো, কিংবা নর্থ ইস্ট যে ব্লকের যে সকল নেতৃবৃন্দ রয়েছে, এমনকি মমতা ব্যানার্জির সঙ্গে যদি খলিলুর রহমান সাহেবের কথা হতো, তাহলে মনে হতো যে রাজনীতির ভারত এবং বাংলাদেশের যে সম্পর্কের যে বরফ, সেই বরফ গলছে। কিন্তু সেটা না করে তিনি যখন ভারত সফর করছিলেন, তখন বাংলাদেশের ডক্টর শিরীন শারমিন চৌধুরী তাকে গ্রেপ্তার করা হলো। তিনি যখন ভারত সফর করছিলেন, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল পার্লামেন্টে। তিনি যখন ভারত সফর করছিলেন, ঠিক সেই সময়টিতে ১/১১ যে কুশীলব, তাদেরকে নিয়ে সরকারি যে সকল প্রোপাগান্ডা মেশিন রয়েছে সেখানে সঙ্গতি করেনি এমন সব কথাবার্তা বলা হচ্ছিল, যেটির দায় দায়িত্ব ভারতের উপর আসে। এর কারণে আমরা সবাই জানি যে ১/১১ যে ঘটনা বাংলাদেশে ঘটেছে, তার পেছনে ভারতের একটা বিরাট হাত ছিল। ১/১১ যারা কুশীলব রয়েছে, তাদের সবাইকে ভারতের হুকুমে বা ভারতের পরামর্শে শেখ হাসিনা সরকার সেফ এক্সিট দিয়েছিল। তো এই জিনিসগুলো নিয়ে যখন ঠিক এই মুহূর্তে নড়াচড়া হচ্ছে, তখন নিশ্চিতভাবে আমরা ধরে নেই যে ভারত এবং বাংলাদেশের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে বরফ, এটা গলেনি, বরং বরফ আরও জমাট বেঁধেছে, সম্পর্ক আরও দুর্বোধ্য হয়ে পড়েছে। তার প্রেক্ষিতে ভারতীয় পত্রপত্রিকাগুলো আবার নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যেভাবে লেগেছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যে সকল দুর্নাম বদনাম তারা ভারতীয় পত্রপত্রিকা
ছাপিয়েছিল, তাকে মিয়া ইউনুস নাম দিয়েছিল। আপনারা জানেন যে বিখ্যাত একজন পর্ন স্টার আছে মিয়া খলিফা। তো ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল লরিয়েট, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কিন্তু ভারতীয় পত্রপত্রিকা তাকে কেউ কেউ বলতো মোহাম্মদ ইউনুস। তো মোহাম্মদ ইউনুস এই কথা বলে একই সঙ্গে তারা দুটো বিষয় ইন্ডিকেট করত, আমি এটার বেশি আর বলতে পারবো না। আরেক গ্রুপ তারা বলতো মিয়া ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মিয়া নামটি যায় না, তো যখনই তারা মিয়া ইউনুস বলতেন তখনই সঙ্গে সঙ্গে সেখানে তাকে অশ্লীলতা অশ্রাব্যতার সঙ্গে জড়িয়ে দেওয়া হতো। তো এই যে ধারাবাহিকতা, সেটা নির্বাচনের পরে এখন পর্যন্ত মোটামুটি ভারতীয় পত্রপত্রিকা বিএনপির ব্যাপারে নেতিবাচক মন্তব্য করেনি। কিন্তু ভারতীয় সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার, তারা আবার সেই পুরনো যে রোগগুলো, সেই রোগগুলো তাদেরকে পেয়ে বসেছে। তারা বিএনপির বদনাম শুরু করেছে। এই বিএনপির আমলে মৌলবাদ অতীতকালে যেভাবে নাড়াচাড়া দিয়েছিল, আবার সেই মৌলবাদ নাড়াচাড়া দিচ্ছে। আবার মাজার ভাঙা হচ্ছে, আবার পীরদেরকে পুড়িয়ে মারা হচ্ছে। আবার নর্থ ইস্ট, যে ভারতের যে উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্য সমূহ রয়েছে, সেখানে যে সকল বিদ্রোহী গ্রুপ রয়েছে, নাগা বিদ্রোহী রয়েছে, সাঁওতাল বিদ্রোহী রয়েছে, সেখানে উলফারা আছে, এমনকি সেখানে রোহিঙ্গারা পর্যন্ত আছে এই নর্থ ইস্ট গ্রুপের সাথে মিলিয়ে। এবং সেইগুলোকে বাংলাদেশ বা বর্তমান সরকার ভবিষ্যতে যে তাদেরকে প্রিভিলেজ দেবে না, পাত্তা দেবে না, বা তাদেরকে নির্মূল করার ব্যাপারে ভারতকে সহযোগিতা করবে শেখ হাসিনার মতো, এরকম কোনো লক্ষণ তারা দেখতে পাচ্ছেন না। বরং তারা তারেক রহমান সাহেবের সেই যে অতীত রেকর্ড, সেই অতীত রেকর্ডকে নিয়ে তারা টানাটানি করার চেষ্টা করছে। এবং এই মুহূর্তে তাদের সঙ্গে আবার আমেরিকার যে বন্ধুত্ব, পুরনো বন্ধুত্ব, সেটা আবার নতুন করে চালু হয়ে গেছে। তো কাজেই ডোনাল্ড ট্রাম্প মধ্যে যেভাবে নরেন্দ্র মোদীকে বাদ দিয়ে বাংলাদেশের ব্যাপারে সরাসরি হস্তক্ষেপ তারা করছিলেন, সেটি সম্ভবত তারা এখন সেখান থেকে সরে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রাশিয়ার সাথে কূটনৈতিক যে বিপর্যয়, তার কারণে এখন তারা চীনের বিকল্প হিসেবে এশিয়াতে ভারতকে তারা চাচ্ছে, খুব দরকার। এবং অন্যদিকে আবার পাকিস্তানের হাতকেও তারা শক্তিশালী করছে। এই যে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ, সেই যুদ্ধে তারা দ্বিতীয়ালির যে ভার, এটা ইচ্ছে করে পাকিস্তানকে দিয়েছে, যেন পাকিস্তান রাষ্ট্রের যারা কর্ণধার তারা বিশ্ব নেতাতে পরিণত হতে পারেন। এমনকি যদি নওয়াজ শরীফ কিংবা অসীম মনির, এখন যিনি আছেন পাকিস্তানের যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মনির, তিনি যদি আগামীতে নোবেল শান্তি পুরস্কার পেয়ে যান এই ইরান এবং আমেরিকা যুদ্ধ বন্ধের জন্য, দ্বিতীয়ালির জন্য, এতেও আশ্চর্য হবে না। এবং এই কাজে আমেরিকা করবে মূলত ভারতকে কোণঠাসা করার জন্য, বাংলাদেশকে কোণঠাসা করার জন্য। এবং এখানে বাংলাদেশে ঠিক পাকিস্তানের যে আধিপত্য, এটা বৃদ্ধি পাওয়ার জন্য। ফলে কি হলো, আমাদের যে ইউনুস এরা, কিংবা আমাদের যে ৩৬ জুলাই, কিংবা আমাদের দেশে যে সংবিধান ছুঁড়ে ফেলার ইতিহাস, আমাদের দেশের যে রিসেট বাটন চেপে দেওয়ার যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো কিন্তু বন্ধ হয়নি, সেগুলো পুরোদমে চলছে। আর এই প্রকল্পগুলোকে ঠেকিয়ে দেওয়ার জন্য বিকল্প শক্তি হিসেবে ভারতের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক উষ্ণ করা এবং সম্পর্কে বরফ গলানো রীতিমতো ফরজে আইন। তাদের অস্তিত্বের জন্য এটা এত বেশি দরকার, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে এই 2 মাসের মধ্যে এখনো পর্যন্ত সেই বরফ গলার কোনো নমুনা আমি অন্তত দেখতে পাচ্ছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।